গুড মর্নিং ফ্রেন্ডস। তার সাথে উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার। সবাই 2026-এ ভালো থাকো আর সুস্থ থাকো, সুলা রুট এই কামনা করছে। বন্ধুরা, বছরের প্রথমেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং ভিডিও। তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমার এই 26 এর প্রথম ভিডিও তোমরা নিশ্চয়ই লাইক করবে। তাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলে আমি শুরু করছি আমাদের প্রথম ভিডিও। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, উত্তরটা তোমাদের কিন্তু দিতেই হবে বছরের প্রথম দিনে। আমরা আজকে এমনি একটি জায়গাতে এসেছি যেখানে 1 নম্বর বিরিয়ানি তে ফার্স্ট আলু যিনি দিয়েছিলেন তার বাবুর্চির বাড়ি কোথায়? 2 নম্বর প্রশ্ন, 3 মহাকবির মিলন স্থান যেখানে 3 কবি থাকতেন একই জায়গাতে। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল বন্ধুরা, উত্তর দাও তাড়াতাড়ি করে, আমি অপেক্ষাতে আছি। এবার যাচ্ছি 3 নম্বরে। এখানে একটি এমন লাইব্রেরি আছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন সেক্রেটারি। ভাবুন আর উত্তরটা দিন। সুলা রুট অপেক্ষাতে আছে তোমাদের উত্তরের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে যদি উত্তরটা জানতে চান তো থাকুন আমার সাথে। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আমরা এখন পদ্মপুকুরে। হ্যাঁ, পদ্মপুকুরের সেন্টারে আশেপাশে কত সুন্দর সুন্দর পাপড়ি ছড়িয়ে আছে। আমরা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি খিদিরপুরে। কলকাতার প্রাণকেন্দ্র খিদিরপুর। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গা যেখানে উত্তম কুমার আসতেন মুঘলাই খেতে। আর একটি বাংলা জগতের মানে বাংলা সিনেমার জগতে বিখ্যাত মিউজিক ডাইরেক্টর রতু মুখার্জির বাড়িও কিন্তু এই খিদিরপুরে। আর খিদিরপুরে রয়েছে এখনো প্রায় 200 বছরের পুরনো কলকাতার একমাত্র একান্নবর্তী পরিবার। তো ভিডিওটা স্কিপ না করে থাকো সোলা রুটের সাথে। আর যে বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা নতুন আছো তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজকে আমরা ঘুরব আমাদের এই প্রিয় খিদিরপুরে। দেখাবো খিদিরপুরের অনেক কিছু জানা অজানা জিনিস, যেগুলো আগে হয়তো আপনারা দেখেনওনি। আমরা এখন চলে এসেছি কবিতীর্থ সুইমিং ক্লাবের ভিতরে। শীতের সময় তো সুইমিং হয় না, তাই জন্য জল রিফ্রেশ করা হচ্ছে। দেখে নিন কবিতীর্থ সুইমিং ক্লাব। পদ্মপুকুর সুইমিং ক্লাবের ঠিক অপোজিটেই রয়েছে মহান কবি শ্রী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটি হচ্ছে কবির বাড়ি। খিদিরপুর ছিল 3 মহাকবির বাসস্থান, তাই খিদিরপুরের নাম ছিল কবিতীর্থ। এখন আর কবিতীর্থ বলে কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি নেই। যাই হোক, তো কবিতীর্থের প্রথম বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আপনারা দেখে নিন।
বন্ধুরা, আমরা চলে এসেছি তোমাদের নিয়ে কবি তীর্থ। আর কবি তীর্থই প্রথম তীর্থ আমরা শুরু করছি। আমার পিছনে এই যে বাড়িটা দেখছেন, এটি হলো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দিয়ে। তোমরা দেখে নাও কি অবস্থা কবির বাড়ির। আমরা চলে আসলাম রামকামাল স্ট্রিট রোডের উপরে, আর সেখানে দেখে নিলাম 3 মহাকবির স্ট্যাচু। দেখেই একটুখানি সোজা গেলেই দেখতে পাবো বা তোমাদের দেখাতে পারবো এই মহাকবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাড়ি। এটি হলো ওনার বাড়ি। এটি একটি হেরিটেজ প্রপার্টি। আমরা আবার চেষ্টা করব কবির বাড়ির ভেতরে ঢুকে দেখার আর কারোর সঙ্গে কথা বলার। পৌঁছে গেলাম দ্বিতীয় তীর্থস্থানে। এই তীর্থস্থানটি হলো মহাকবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাড়িতে। ওনার নাম যেমন তার সিঁড়িও তেমন। দেখে নিন রঙ্গলালের রং করা সিঁড়ি। বন্ধুরা, তোমাদের নিয়ে চলে আসলাম মহাকবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ির ভিতরে। কিন্তু যা সিঁড়ি দেখলাম আর ওঠার সাহস পেলাম না। মাথা ঘুরে আমি নিজেই পড়ে গেলাম। আর স্বপ্নতে কবি চলে আসলেন। ছুটে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম মেন রাস্তার উপরে। কার্ল মার্কস সরণির উপরে আমরা এবার দাঁড়িয়ে আছি। 2 কবির তীর্থ আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাব আর এক মহান কবির বাসস্থান দেখতে। হ্যাঁ, ঠিক এই যে রাস্তা যাচ্ছে এটা তো কোর্টে গিয়ে মিট করবে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক ফ্যান্সি মার্কেটের পাশেই। আর এখানেই ছিলেন আর একটি মহাকবি, কবি মাইকেল মধুসূদন দত্তের এটি ছিল বাড়ি। এখানেই কবি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। শোনা যায় মাইকেল মধুসূদন দত্তের বাবা এখানে বাড়ি ভাড়া করেছিলেন। কবি নাকি পড়তেন খিদিরপুরের একটি পুরনো স্কুলে। সেই জায়গাও আমরা যাব একটু পরে। এখন দেখে নাও আর এক কবিতীর্থের তীর্থ, সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। হ্যাঁ, আর তার একটুখানি পাশেই গেলে পেয়ে যাবেন খিদিরপুরের প্রাণ ফ্যান্সি মার্কেট। এই বাড়িটা কিন্তু অনেক ডিসপিউট আছে, প্রায় ভেঙে যাব অবস্থায় চলে গেছিল। কিছু সোশ্যাল ওয়ার্কার তাদের কাজের জন্য আজ বাড়িটি ভাঙার হাত থেকে বেঁচে গেছে। তবে একটা কথা বলি বন্ধুরা, এখানে গেলে কিন্তু অনেকেই বলতে স্বীকার করে না যে এটি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। তারা বলে আমরা এ ব্যাপারে কিছুই জানি না। কি আর করবো, দেখালাম, চলে আসলাম ফ্যান্সি মার্কেটের সামনে। হ্যাঁ, দুনিয়া সব ইলেকট্রনিক্স আর কাপড় বিদেশের সব কিছু পেয়ে যাবেন ফ্যান্সি মার্কেটে খুব সস্তায়। তবে বার্গেনিং করতে কিন্তু ভুলবেন না, আর চিটিং হতেও ভুলবেন না। ফ্যান্সি মার্কেটের ঠিক পাশেই আমরা পেয়ে গেলাম শীষ মহল। শীষ মহল প্রায় 5th জেনারেশন এনাদের এই হোটেল চলছে। এখানে কাচ্চি বিরিয়ানি খুবই ফেমাস।
কাচ্চি বিরিয়ানি খেয়ে আপনিও কাচ্চি হয়ে যাবেন। একবার চলে আসবেন শীষমহলে। হ্যাঁ, প্রশ্ন আপনারা ভাবতেই পারেন যে খিদিরপুরেতে অনেক বিরিয়ানির দোকান আছে, কেন শীষমহল? কারণ শীষমহল হচ্ছে একটি হেরিটেজ দোকান, আর সেকেন্ড হচ্ছে এদের কাচ্চি বিরিয়ানি ফেমাস। इसके बारे में ही बोला गया ना। दुकान अराउंड 50 to 60 years ओल्ड है। हम लोग का मतलब बहुत पुराना रेस्टोरेंट का बिजनेस है। अराउंड 80-90s में खोला था यहाँ पे रेस्टोरेंट। पहले जमीन होटल था इधर पे, वहाँ से अराउंड 100 to 25 years से रेस्टोरेंट बिजनेस में 6-7 जनरेशन है हम लोग का। ये कच्ची बिरयानी क्या होता है? कच्ची बिरयानी में आपका जो मसाला होता है बिरयानी का, वो थोड़ा मतलब उसको पीस के नहीं डाला जाता, ऊपर से डाला जाता है। और उसमें ड्राई फ्रूट्स रहता है, वो ऊपर से रहता है। वो दम वाला प्रॉपर दम बिरयानी नहीं रहता है। जैसे कलकत्ता में दम बिरयानी चलता है, उससे थोड़ा हट के उसका बनाने का भी स्टाइल अलग है पूरा, और दम बिरयानी से अलग है। सर आपका नाम? जिब्रान अली। শীষমহলে বিরিয়ানি তো খাওয়া হলো, কিন্তু বিরিয়ানির মধ্যে আলু কে আনলো সেটা আমরা শীষমহল থেকে একটু সন্ধান পেলাম। ধরে নিলাম অটো, পৌঁছে গেলাম মাটিয়া বুরুজ। বন্ধুরা, মিটিয়া বুরুজ নাম কেন হলো জেনে নাও। মেটিয়া বুরুজ নামটা দিয়েছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ। নবাব ওয়াজিদ আলী শাহ যখন লখনৌ থেকে কলকাতা চলে আসেন বিতাড়িত হয়ে, এসে তখন দেখেন এই পুরো অঞ্চলে মাটির বাড়ি বুরুজের আকারে তৈরি। উনি দেখে ওনার সভাসদদের বললেন, ইয়ে তো মাটিয়া বুরুজ হ্যায়। সেই থেকে জায়গার নাম হলো মেটিয়া বুরুজ। চলুন এবার সন্ধান করি বিরিয়ানিতে আলু কে আনলো তার ব্যাপারে। আমরা কাচ্চি বিরিয়ানিটা দেখলাম, বাট বন্ধুরা মনে করো তো কাচ্চি বিরিয়ানি আসলো কোথা থেকে? আমরা এখন দাঁড়িয়ে আছি বিচালি ঘাটের ঠিক উপরে, আর ওইদিকে হচ্ছে লঞ্চ। তো এবার কথা বলে নেওয়া হোক কি বিরিয়ানি আসলো কি করে। যখন এই ঘাটে নেমেছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ, উনি নিজের সাথে নিয়ে এসেছিলেন নিজের অনেকগুলো চাকর বাকর, রাঁধুনি, সবাইকে। ওনার একটা ওর মধ্যে ছিলেন একজন স্পেশাল বাবুর্চি। সেই বাবুর্চি রান্না করতেন বিরিয়ানি। হঠাৎ একদিন নবাবকে, যখন উনি কলকাতাতে আসেন, তো উনি আলু খেলেন। আলু ওনার এতই পছন্দ এসেছিল, উনি নিজের সেই স্পেশাল বাবুর্চি যে আছেন তাকে বললেন কি যে আছে বিরিয়ানিতে এবার আলু দিয়ে রান্না করো। তখন থেকে একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই আলু দিয়ে বিরিয়ানি আমরা পাই। বিরিয়ানি তো অনেক রকমই আছে, আপনার হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, লখনৌ বিরিয়ানি আছে, কোনোতে আলু পাওয়া যায় না। শুধু একমাত্র কলকাতাতেই যে আছে বিরিয়ানিতে আলু পাওয়া যায়। এটা দেন হলো নবাব সাহেবের। বন্ধুরা, নবাব ওয়াজিদ আলী শাহ যে খাসম খাস বাবুর্চি ছিল, তারই এটা বাড়ি। এখন বাড়ি নেই, তার সাথে বাবুর্চিও নেই। বাবুর্চি আগে
মারা গেছেন। বাড়ি এখনো ওনার স্মৃতিতে একটুখানি বেঁচে আছে, কিছুদিন পর হয়তো এটাও শেষ হয়ে যাবে। একমাত্র সুলা রুটই এক্সক্লুসিভ তথ্য নিয়ে আসে তোমাদের জন্য। দেখে নাও, নবাবের যে বিরিয়ানিতে আলু এনেছিলেন যে বাবুর্চি, তারই এটি বাড়ি। একবার দেখে নিন। বাড়িটির অবস্থা সত্যি খুবই জরাজীর্ণ। দেখুন, বাড়িটি ভেঙে পড়েছে, হয়তো প্রমোটারের হাতে চলেও গেছে, বেনামি সম্পত্তি কিছুই জানা যায় না। তবে একটা কথা, বাড়িতে একটি গ্যারেজ এখন হয়েছে। যাই হোক, আমরা দেখতে পারলাম সেই বাবুর্চির বাড়িটি। এখানে বসেই নবাব একবার কলকাতায় এসে বিরিয়ানিতে আলু পছন্দ হওয়ার জন্য উনি এই বাবুর্চিকে অর্ডার দিয়েছিলেন, এবার থেকে বিরিয়ানিতে তুমি আলু দেবে। যাই হোক, দেখলাম সেই বাবুর্চির পুরনো বাড়িটি। বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি সুলা রুট, পশ্চিমবঙ্গ সবথেকে পুরনো জয়েন্ট ফ্যামিলির বাড়ি দেখাতে। তো চলো দেখে নেবে আজকে পশ্চিমবঙ্গ সবথেকে পুরনো জয়েন্ট ফ্যামিলির বাড়ি, যেখানে আজও একই হাঁড়িতে রান্না হয়। চলুন আমার সাথে। আমরা চলে এসেছি বিশুবাবু লেনে, সেই পুরনো বাকুলিয়া হাউসের ঠিক সামনে। বাকুলিয়া হাউস পুরো বিশুবাবু লেনের অনেকটা জায়গা জুড়েই রয়েছে। এ বাড়িতে আজও একান্নবর্তী পরিবার প্রত্যেকে মিলে একসাথে দুর্গাপুজো করেন। আরেকটি কথা বলি, এই মুখার্জি পরিবারের কিন্তু অনেক বিখ্যাত স্বনামধন্য মানুষের জন্ম হয়েছে। আর বন্ধুদের বলি, আরও ডিটেলে জানতে চাইলে আমরা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব বাকুলিয়া হাউস সম্বন্ধে। সুলা রুট নিজের বন্ধুদের নিয়ে চলে এসেছে সেই 180 বছর পুরনো জয়েন্ট ফ্যামিলির বাড়ির সামনে। এটি হলো সেই বাড়িটি, আর এই বাড়ির নাম হলো বাকুলিয়া হাউস। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় উঠে যান বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় উঠে যান বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। ঠিক খান তুমি আজকে ধরেছ। আমরা আজকে চলেছি এই গানের সুরকার শ্রী রতু মুখার্জি বাড়ির সামনে থেকে। আর রতু মুখার্জি ছিলেন এই বাকুলিয়া হাউসের ওনার বাড়ি। আসুন আমরা এখন কথা বলে নিই এই বাকুলিয়া হাউসের এখনকার কর্ণধার শ্রী প্রদীপ কুমার মুখার্জির সাথে। উনি আমাদের শোনাবেন ওনাদের পরিবারের দুর্গাপুজোর কথা, ওনাদের পরিবারের একান্নবর্তী পরিবারের কিছু কথা,
আর সবচেয়ে যেটা আমরা ওনার কাছে সত্যিই খুবই কৃতার্থ যে উনি আমাদের এইটুকখানি সময় দিয়েছেন ওনার কথা শোনানোর জন্য। আসুন কথা বলে নিই মিস্টার মুখার্জির সাথে। যে চণ্ডী মণ্ডল বিশ্বেশ্বর তৈরি করেছিলেন, আজও সেখানে দুর্গা পুজো হয়। কলকাতাতে অনেক জায়গায় পুরনো, এবার হচ্ছে অনেক পুরনো দুর্গা পুজো, কিন্তু তারা এত বিভক্ত যে পালা করে দুর্গা পুজো হয়। কোনোবার এর গ্যারেজে, কোনোবার ওর গ্যারেজে, তার ফ্ল্যাটে ইত্যাদি। আমাদের শুরু থেকে আজ অব্দি যে দালানে পুজো হয়েছে আজও সেখানেই পুজো, এবং আমাদের বন্ধুরা, সুরাট আজকে জার্নিতে আছে। আজকে জার্নি করছে কোথায় জানেন? খিদিরপুর। আর এখন আমি দাঁড়িয়ে আছি খিদিরপুর 25 পল্লীর কাছে। 25 পল্লীতে একটি 80 বছর পুরনো একটি বিখ্যাত দোকান আছে, তার নাম হচ্ছে পাঁচুদার দোকান। এখানে নাকি উত্তম কুমার আসতেন চা খেতে, আর না জানে কত বড় বড় আর্টিস্টরা এই দোকানে আসতেন। চলুন আমার সাথে। তো বন্ধুরা, তোমাদের অপেক্ষা শেষ। এটি হলো পাঁচু বাবুর দোকান, যেখানে আসতেন আমাদের মহানায়ক মোগলাই আর চা খেতে। এই পাঁচুবাবুর দোকান 80 বছর ধরে মনে হয় একই রকম রয়েছে। এখনো সেই এখানে হাতে লিখে রেট বলা হয়, দাম কত আছে কি আছে সব কিছুই ওনারা এখনো হাতে লিখে চালান। সন্ধ্যাবেলা পাঁচুদার ফিশ ফ্রাই খুবই টেস্টি। আর পাঁচুবাবুর দোকান থেকে আমরা এবার বেরিয়ে পড়ব। তবে একটা কথা বলে দিই বন্ধুরা, এই 80 বছরের পুরনো দোকানটি শুরু করেছিলেন পাঁচুবাবু। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পাঁচুবাবুর 2 ছেলে, তারা আমাদের সঙ্গে কথা বললেন আর আমাদের শোনালেন ওনার দোকানের কিছু কথা। এখানে এসে সুরকার রতু মুখার্জি নাকি ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারতেন। উত্তম কুমারের তো ডেইলি ঠেক ছিল বলা যায়, চা, টোস্ট, আর উনি খুব পছন্দ করতেন ওনাদের হাতে বানানো মোগলাই। আর একটা কথা বলে দিই, তোমরা এখানে আসলে এখন কিন্তু আর সেই মোগলাই পাবে না, কারণ দোকানের যে মেন যে কুক ছিল বানাতো তিনি মারা গেছেন। আর বন্ধুরা, এনাদের ছিল একটি ফেমাস কুকার। ঠিক কথা, ইকমিক কুকার, সেটাও কিন্তু এখন আর নেই। দোকানের এই এখনকার প্রজন্ম পাঁচুদার 2
ছেলে এখনও চালিয়ে যাচ্ছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা দীর্ঘায়ু হোক, ওনারা যেন আমাদের এরকম আরও কয়েক বছর খাইয়ে দিতে পারে। চলুন পাঁচুদার থেকে এর পরের খাবার দোকান দীপালি কেবিনে। হ্যাঁ, আমরা তোমাদের নিয়ে চলে আসলাম দীপালি কেবিনে। এখানে রাত্রে 8টার পরে পাওয়া যায় ডালের বড়া। ওহ, তার জন্য এত লাইন লাগিয়ে খেতে হয়। ভাবতে পারছেন কত ফেমাস এই ডালের বড়া? হ্যাঁ, এটাও আবার খিদিরপুরের একটি ডালের বড়ার হেরিটেজ দোকান। এই দোকানে বসে অনেক বড় বড় ব্যক্তিত্বরা নাকি আড্ডা মারতেন, আর তাদের রাত্রেবেলা বসে ঠেকছিল ডালের বড়া, বিখ্যাত বড় বড় ডাল বড়া। এবার দীপালি কেবিন থেকে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের পরের ডেস্টিনেশনে। বন্ধুরা, ডাল বড়া খাবার খেতে খেতে আমরা চলে আসলাম কবিদিত্যতে হেমচন্দ পাঠাগারে। এই সেই পাঠাগার, অনেক পুরনো হেমচন্দ্র পাঠাগার। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল, যখন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি এই বিল্ডিংয়ের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হ্যাঁ, আর তখন এখানে আসতেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি যেটা আগে প্রশ্ন করেছিলাম বন্ধু, আনসারটা পেয়ে গেলেন তো? আর এই হেমচন্দ্র লাইব্রেরির সেক্রেটারিও ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এর পাশেই আরেকটি লাইব্রেরি আছে, সেটা হচ্ছে মধুসূদন পাঠাগার। হেমচন্দ্র লাইব্রেরির আমরা ভেতরে যাব এখন। আমরা দেখব সেই টেবিলটি যেখানে বসে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সভাপতিত্বের কাজকর্ম করতেন। চলুন আমাদের সঙ্গে হেমচন্দ্র লাইব্রেরির ভিতরে। এই কড়া শীতে কেক ভুললে কি করে চলে? চিন্তা করো না, বন্ধুদের নিয়ে আমরা এখন যাব এক পুরনো কলকাতার কেকের দোকানে। তোমরা কি জানো ফ্রেন্ডস, এই খিদিরপুরেই ছিল কলকাতার সেকেন্ড ওল্ডেস্ট বেকারি। আমাদের এখন যেতে হবে সেই বেকারিতে। বেকারি হচ্ছে কে এ আলীর বেকারি, আর তাদের ফেমাস হচ্ছে জার্মান ব্রেড, যে ব্রেড খেয়ে যুদ্ধের সময় অনেক মানুষের পেট ভরেছে। আপনার সেই কেকটা কোথায়, জার্মান ব্রেডটা কোথায়? জার্মান ব্রেড তো কেকের জন্য এখন বানছে না, বন্ধ আছে। আচ্ছা, এখন শুধু এই ড্রাই ফ্রুট কেক। ড্রাই ফ্রুট। তো আপনার এই জার্মান ব্রেডটা কি কি আছে ওটা? হচ্ছে এটা তো আপনার বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে ওটা প্রচলন মানে আমাদের। ওটা উপরে একটু হার্ড আর মধ্যে পুরো সফট। ওটা আপনি জেলি বলুন, বাটার বলুন, মাংস দিয়েও খেতে পারবেন। আর বান্স ব্রেড হয় যে সব চিনি দেওয়া থাকে, তাই এমনিতে আপনি খেয়ে নিতে পারেন। টেন্স লোফ হয় আমাদের এই টাইমে গরম ডেলি,
ও আপনি শুধু খেয়ে নিন, কোনো কিছু লাগবে না, বাটারও লাগবে না, জেলিও লাগবে না, আপনি শুধু মুখেই খেতে পারেন। বন্ধুরা, মিষ্টি মুখ করে নিলাম। তো মিষ্টি মুখ করার পর কোথায় চলে আসলাম রামকমল স্ট্রিটে দ্য খিদিরপুর একাডেমিতে, যেখানে পড়েছিলেন 3 মহান কবি। সুলানুর এখন চলে এসেছে রামকমল মুখার্জির বাড়ির সামনে। এটি হলো রামকমল মুখার্জির বাড়ি। ইনি হলেন এই খিদিরপুরে সব থেকে রিচেস্ট পার্সন তখনকার, আর ওনারই নাম রাখা হয়েছে রামকমল স্ট্রিট, রাস্তার নাম। সত্যি রামকমল মুখোপাধ্যায়ের বাড়ি দেখলে বড়ই খারাপ লাগে। খিদিরপুর অঞ্চলের এরকম অনেক বাড়ি ছিল যেগুলো আজ ধ্বংসস্তূপ। এখানেই হতো খিদিরপুরের সব থেকে পুরনো বনেদি বাড়ির দুর্গাপুজো। এর মতন পূজা কোনো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন না। একমাত্র খিদিরপুরের এটি হলো ফার্স্ট দুর্গাপুজোর বনেদি পুজোর স্থান। এখন আর পুজো হয় না, পুরো বিল্ডিংটা শেষ হয়ে গেছে। এত অল্প সময় খিদিরপুরকে পুরো ধরে আনা সত্যি কষ্টকর। যাই হোক, আমরা এই স্বল্প সময়ের মধ্যে খিদিরপুরের কিছু হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আসার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা আমরা একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম তোমাদের কাছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। আজকের জন্য এটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। বাই।